সুভাষ, দেখো কে এসেছেন। বাসন্তী দেবী, আমার সহধর্মিনী। মা প্রণাম। বেঁচে থাকো সুভাষ, বেঁচে থাকো। একবার মন খারাপ হয়ে যায় তুমি জেলে আছো ভেবে। আবার কি একখানা কাণ্ড করে এসেছো ভাবলে গর্বে বুক ভরে যায়। তোমার আবেগের আগুন লাগলো সবার মনে, সেদিন কেউ বেরোলো না পথে। ঠিক, কিন্তু লোকে সাড়া দিয়েছে, বড় কথা এটাই। তারাই যে সাফল্যের কারিগর। অহিংসার পথ তখনই সত্য হয়ে ওঠে যখন হিংসাকে সর্বত পরিহার করা যায়। কিন্তু ব্রিটিশরা আমাদের ভীরু বলে জানবে, আমাদের আর ভয় পাবে না। ইস, এই পাঁচিলের গায়ে যদি একটা ফাটল থাকতো, কষ্টে সৃষ্টে বেরিয়ে যেতাম ওপারে। ছদ্মবেশে প্রচার করে আবার উস্কে দিতাম অসহযোগের আগুন। কি জানি স্বাধীনতার পথ কোন দিকে, কোথায় সে সবেরই পথ, কে জানে। আমরা শুধু প্রস্তুত থাকতে পারি, এই মাত্র। চিত্তরঞ্জনকে আচার্য বলে মানতে, তাই আলিপুর জেলে তাঁর উষ্ণ সান্নিধ্যের স্মৃতি পরবর্তীকালে হয়ে উঠেছিল সুভাষচন্দ্রের অন্যতম প্রেরণা। তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যা একদিন কঠিন আঘাত এনেছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূলে। তার জয় হিন্দ আহ্বান অনুরণিত হয়েছিল আপামর ভারতবাসীর অন্তরে। 16 জুন 1925 মারা গেলেন সর্বজনবরেণ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সারা দেশ শোকস্তব্ধ। তার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। 1930 সালের আগস্ট মাসে আরও অনেক বরেণ্য নেতাদের সঙ্গে গ্রেপ্তার হলেন বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়। তার অপরাধ ছিল তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় অংশ নিয়েছিলেন। সরকারের কাছে এই ঘটনা ছিল আইন ভঙ্গের নামান্তর। তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পাঠানো হয় আলিপুর জেলে। এখানকার জেল হাসপাতালে 120 জন রোগীর চিকিৎসা করার ব্যবস্থা ছিল। তাদের দেখভাল করতে বিধানচন্দ্র নিজেই চেয়ে নিলেন কাজ, জড়িয়ে পড়লেন হাসপাতালের সঙ্গে। গুড মর্নিং ডক্টর। রোগীরা তো একেবারে আপনার পথ চেয়ে বসে আছে। জয়, হাসপাতালের কাজ আছে তাই বেঁচে গিয়েছি। হাত দুটোকে সচল রেখেছি আর স্টেথোস্কোপ কাজে লাগিয়েছি রোগীদের হৃদস্পন্দ নয়, হৃদয়ের স্পন্দন শুনতে। ওই আরেকজন, এরও সেই একই লক্ষণ, জ্বর আর বমি। বিজয়, ঘুম কেমন হলো রাত্রে? আমার কথা বাদ দিন ডাক্তারবাবু, এই কাশি সারবার নয়। জ্বর তো নেমে গেছে দেখছি। দেখি বুকের অবস্থা। ফেরো ফেরো, শ্বাস নাও জোরে। ভালো হয়ে কি লাভ ডাক্তারবাবু? তোমার বয়স কম বিজয়, তোমার জীবনের মূল্য অনেক। স্বাধীনতার যে লড়াই, তাতে চাও না সামিল হতে? আর লড়তে গেলে তো বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে ভাই। কয়েদিদের ভালো রাখতে আপনি যা করছেন ডাক্তারবাবু, আমাদের মনোবল বেড়ে যাচ্ছে। আসল মনোবল আছে স্বাধীনতা লাভের মধ্যে। এমন স্বপ্ন কখনো দেখেছো যা একদিন সত্যি হয়ে উঠেছে? স্বাধীনতাই হলো সেই আশ্চর্য স্বপ্ন। বাস্তবের জমিতে তাকে দেখতে গেলে তো তোমায় বেঁচে থাকতেই হবে ভাই।
ক্রমবর্ধ রোগ নির্ণয়, সময় মেনে ওষুধের প্রয়োগ আর রোগীর সাথে মমতাময় সম্পর্ক স্থাপন, এই 3 মন্ত্রে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন বহু অমূল্য প্রাণ। ডাক্তার বিসি রায়কে আপামোর দেশের লোক ভালোবাসত, শ্রদ্ধা করত। সে এক উত্তাল সময়। একদিকে গান্ধীজির লবণ সত্যাগ্রহের সাফল্য, অন্যদিকে স্বাধীনতার আরো তীব্রতর আকাঙ্ক্ষা। গ্রেপ্তারি আর কারাদণ্ড হয়ে উঠল নিত্য নৈমিত্তিক ঘটনা। ব্রিটিশ সরকারের শায়েস্তা করার পদ্ধতি দিনে দিনে কঠোর থেকে কঠোরতর হয়ে উঠল। সেই সময় কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল ছিলেন কর্নেল নরম্যান স্কিনার সিমসন। বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে অকথ্য নারকীয় অত্যাচার চালানোর অভিনব পদ্ধতি চালু করেছিলেন এই কুখ্যাত সিমসন। কত বউ বিপ্লবী তুই দেখবো আজ, আমন লেসন দেব, যেমনে থাকবে সারা জীবন। জমিদার হুজুর, তোলো ওকে, দাঁড় খোয়াও, ছেলাও চাবুক, তাড়াতাড়ি। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে ওই বছরই 8ই ডিসেম্বর সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে 3 ডাকাবুকো তরুণ বিনয় কৃষ্ণ ঘোষ, বাদল গুপ্ত এবং দীনেশ চন্দ্রগুপ্ত দিনে দুপুরে রাইটার্স বিল্ডিং এর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে হত্যা করলেন কর্নেল সিমসনকে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল সেদিন। গ্রেপ্তারি এড়াতে 3 জনই আত্মহননের পথ বেছে নেন। বিনয় আর বাদল মারা গেলেও দীনেশকে বাঁচিয়ে তোলা হয়। বিচারের জন্য আনা হয় তাকে আলিপুর জেলে। সব লাইন দিয়ে হাজির হও, চলো এক এক করে সব দাঁড়িয়ে পড়ো, শুরু করো। 2, 3। গোধূলির অস্তরাগ এই জেল কুঠুরিও রাঙিয়ে যাচ্ছে তার শেষ আলো দিয়ে। গ্রীষ্ম বিদায় নিচ্ছে। আমি এখন থেকেই যেন বাতাসে বর্ষার মেঘের গন্ধ পাচ্ছি। আরে, আমি তো ভুলেই যাচ্ছিলাম। প্রহরী, একটু কাগজ দেবে ভাই? আর কত লিখবে শুনি? চিঠি লিখে যাচ্ছে কেবল পাতার পর পাতা। এই নাও, ধরো তোমার কাগজ। ধন্যবাদ। কত কিছু বলার আছে, কত কিছু ভাগ করে নেবার, কত কিছু ভাবার আছে, আছে কত পরিকল্পনা। বন্দুক নিয়ে তো মানুষ মারতে বেরিয়েছিলে, সিমসন সাহেবকে তো মেরেই ফেললে। এসবের কথা তখন ভাবলে পারতে। না 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 না, সিমসন মানুষ নয়, নরপিশাচ। ও মানুষ মারতো, অত্যাচার করত, বিকলাঙ্গ করে দিত সকলকে। ক্ষমতায় যারা আছে তারা কেউ ওকে আটকাতে পারেনি। কাউকে না কাউকে সেই কাজ তো করতেই হতো। নরপিশাচ নিধনের জন্য প্রয়োজন হয় নৃসিংহ অবতারের। ফাঁসি কাঠে ঝোলার সময় এলে বুঝবে ওখানে কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে চায় ক্ষমা? আমি চাই স্বাধীনতা। মৃত্যু আমার চিরসখা, এসেছে সে দুয়ারে আমার, অনন্ত জীবনের সে চালক, তাকে প্রণতি জানাই। দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার সময় হয়ে গেছে। আমি প্রস্তুত। ছোটদা শোনো, আমার কোনো দুঃখ নেই, বেঁচে থাকা আনন্দের, কিন্তু মরতে পারা কখনো কখনো তার চেয়েও বেশি আনন্দের। মৃত্যু অবশেষে মুক্তি দেবে আমাকে।
দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার শেষ ইচ্ছে কিছু আছে? সেই গভীর ঘুম ঘুমোতে চাই আমি, যা পৃথিবীর সব জ্বালা যন্ত্রণা মুছে দিতে পারে। আমার মৃত্যুতে কেউ যেন চোখের জল না ফেলে। আমায় ভালোবাসো যারা, তারা বিলাপ করো না। অসহায় অশ্রু জলে আমার আত্মা শান্তি পাবে না। বন্দে মাতরম! বন্দে মাতরম! কংগ্রেস সরকার! মুর্দাবাদ! কংগ্রেস সরকার! মুর্দাবাদ! 1931 সালের 7ই জুলাই সূর্যোদয়ের একটু পরেই দীনেশ চন্দ্রকে তোলা হলো ফাঁসির মঞ্চে। বর্ষার হালকা জলছবি, তার ভেতর দিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন তিনি। যখন তিনি অনন্তের পথে যাত্রা শুরু করলেন, সমস্ত প্রকৃতি স্থির হয়ে রইল যেন এক অন্তিম অভিনন্দনে। তখন তার বয়স মাত্র 19। 1934 সালের জানুয়ারি মাসে কলকাতায় আসেন জওয়াহরলাল নেহেরু এবং একটির পর একটি জনসভায় ব্রিটিশ সরকারের সাথে সম্পূর্ণ অসহযোগের পথে যাওয়ার আর্জি জানান সবাইকে। এলাহাবাদে ফেরার পর 13ই ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডের মেয়াদে পাঠানো হয় আলিপুর জেলে। 10 ফুট বাই 9 ফুট ছোট্ট একটি কুঠুরি বরাদ্দ হয় তার জন্য। এখানেই তার মেয়ে ইন্দিরা আসতো তার সঙ্গে দেখা করতে। আচ্ছা ইন্দিরা, শান্তিনিকেতনে গুরুদেবের উপস্থিতি তো তোমার কাছে বিপুল প্রেরণাদায়ক, তাই না? হ্যাঁ বাবা, সত্যিই তাই। কিন্তু যাই বলুন, আপনাকে আবার জেলের ভেতর বন্দি দেখতে আমার খুব খারাপ লাগছে। 7 বার ইন্দিরা, এই নিয়ে 7 বার। যখনই কোনো কিছু দানা বেঁধে ওঠে, ওরা সঙ্গে সঙ্গে আমাকে জেলে পুরে দেয়। আর আমার মনে হয়, ইস, আমি যদি আরেকটু বড় হতাম, তাহলে আপনার জায়গা নিয়ে আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতাম। আসবে ইন্দিরা, আসবে, তোমার সময় আসবে। জানেন, স্বাধীনতা আনার জন্য যারা অবিরাম কাজ করে চলেছেন, তাদের আর আপনাকে দেখে আমি কত কি যে শিখছি। জনগণ, আমাদের দেশবাসী ইন্দিরা, তাদের কথা শোনো। আমি তাদের কথা শুনি, তাদের দুঃখ বুঝতে পারি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বাবা। আমি কলকাতার রাজপথ দিয়ে হেঁটে যাই, দেখি সভায় মিছিলে অগণিত মানুষের ভিড়। এ তো একান্তভাবে তাদের নিজেদের লড়াই। দেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে এই প্রত্যয়ের অনুরণন। নিজেদের অন্তরের অন্তঃস্থলে সকলে অনুভব করছে তার রেশ। সকলে জেনেছে তাদের স্বাধীনতার দিন আগত। মাবই নেহেরু টকবক করছিলেন আশায়, উৎসাহে, উদ্দীপনায়। ইন্দিরার আগমনে তাতে যোগ হলো আনন্দের আবেশ। আন্দোলন চলাকালীন 9 বার কারাবরণ করতে হয় নেহেরুকে। তার সর্বসমেত কারাবাসের মেয়াদ ছিল 3259 দিন। সাল 1934। স্বাধীনতার স্বপ্নকে তত সুদূর প্রসারী মনে হচ্ছিল না। তার আগমন বার্তা ঝিকমিকিয়ে উঠছিল দেশের মানুষের চোখে, গুঞ্জিত হচ্ছিল দেশাত্মবোধের সুরে।
ঘোষিত হচ্ছিল সমবেত তৃপ্ত পদযাত্রায়। সে জয়যাত্রার কম্পনের রেশ এসে আলিপুর জেলে মিশে যাচ্ছিল, যেভাবে যুদ্ধক্ষেত্রে মেশে বীর সেনানীর যুদ্ধাভিলাষ। অবশেষে 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হল দেশের স্বাধীনতা। জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লায় উড্ডীন হল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। যে শহীদদের বলিদানের মূল্যে এই স্বাধীনতা পেয়েছি, আজ স্মরণ করি তাদের ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধায়। তাদের স্বপ্নই স্বাধীন ভারতের সগর্ব উত্তরাধিকার। দেশের প্রত্যেক হৃদয় অনির্বাণ জেগে আছে যে শহীদ স্মরণ, তার প্রতীক নিয়ে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আজ শহীদ স্তম্ভ। আমি ধীর হাওয়ায় মাটির থেকে তুলে নিয়ে এই স্মৃতি নির্যাস। যে রক্ত এই মাটিতে ঝরেছে, কোনো বৃষ্টি তাকে মুছে দিতে পারে না, কোনো সূর্য কিরণ পারে না তাকে শুষে নিতে। কারণ সে দাগ আমাদের সমস্ত স্মৃতি আয়োজনের গভীরে নিহিত, খোদিত এই দেশের বাতাসে। উদ্গত এই মাটির নবাঙ্কুরে প্রবাহিত স্রোতস্বিনীর কলকল্লোলে বহমান জীবনের সেই সুর বাজে শিশুদের মুক্ত প্রাণের হাসিতে, তাদের উচ্ছল আনন্দে। কারণ সেই অনাগতের জন্যে একদিন প্রস্তুত করা হয়েছিল এই জমি, এই অধিকার। खुदा तेरी सुनता रहे, जो